হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং। আজ আমরা রাস্কিন বন্ডের লেখা একটা শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট এটা নিয়ে আলোচনা করব। এটা ক্লাস 12-এর সিলেবাসে প্রথম স্টোরি। তো রাস্কিন বন্ড এই নামটা শুনলেই আমাদের প্রথমে যেটা মনে হয় যে সম্ভবত বন্ড বোধহয় কোনো বিদেশি রাইটার। তো প্রথমেই বলি যে মোটেই তা নয়, বন্ড একজন ভারতীয় রাইটার। যদিও বন্ডের বাবা এবং মা এরা ইউরোপিয়ান অরিজিনের ছিলেন। বন্ডের বাবা অব্রে বন্ড এবং মা এডিথ ক্লার্ক এরা ইউরোপিয়ান অরিজিনের ছিলেন, কিন্তু বন্ড ভারতে জন্ম এবং উনি ভারতীয়ই। 1934-এর 19 মে 1934 সালের 19শে মে রাস্কিন বন্ড জন্মেছিলেন। উনি এখনও, সৌভাগ্য আমাদের এটাই যে ওনার মতন এরকম একজন লিভিং লিজেন্ড এখনও আমাদের মধ্যে আছেন। বন্ড অনেক বই লিখেছেন, খুব ছোট বয়স থেকে উনি বই লেখেন। প্রথম যে উপন্যাসটি লিখেছিলেন তখন ওর বয়স ছিল 17 ইয়ার্স ওল্ড ছিলেন তখন তিনি। 1992-তে উনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। যে নোভেলটার জন্য পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, নোভেলটির নাম হলো আওয়ার ট্রিজ স্টিল গ্রো ইন ডেরা। এই বইটার জন্য উনি 1992-তে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পান। এছাড়া পদ্মশ্রী পেয়েছেন, 2014-এ পদ্মভূষণ পেয়েছেন। এগুলো তো আছেই। এছাড়া বন্ডের কিছু গল্প, উপন্যাস, মানে শর্ট স্টোরি, নোভেল, এগুলোর ওপর বেস করে কিছু বলিউড মুভিও তৈরি হয়েছে। আ ফ্লাইট অফ পিজিয়ন্স বলে ওনার একটা নোভেলের উপর বেস করে জুনুন বলে একটা বলিউড মুভি তৈরি হয়েছিল। দ্য ব্লু আমব্রেলা এই নামে বন্ডের একটা নভেল আছে। নভেল ঠিক নয়, একটু ছোট উপন্যাস, যেটাকে নভেলা বলা হয়, নভেলা আছে। তো সেইটার উপর বেস করে আর দ্য ব্লু আমব্রেলা এই নামেই একটা বলিউড মুভি আছে। এছাড়া ওর একটা শর্ট স্টোরি সুজানাজ 7 হাজব্যান্ডস, এই বইটার ওপর, বই নয় এটা একটা শর্ট স্টোরিটার ওপর বেস করে 7 খুন মাপ বলে একটা হিন্দি বলিউড মুভি আছে। তো বন্ড সম্পর্কে এখানে প্রথমে আমাদের আলোচনার মধ্যে আইজ হ্যাবিট গল্পটা শুরু করার আগে আমাদের এই যে টেক্সট বইতে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে যে বইটা দেওয়া হয় ক্লাস 12-এর ছেলে মেয়েদের পড়ার জন্য, স্টুডেন্টদের পড়ার জন্য, সেটাতে প্রথমে রাস্কিন বন্ড সম্পর্কে একটু বলা থাকে প্রথমে। তারপরে যে স্টোরিটা বা যে প্রোজটা আমরা পড়বো সেটা সম্পর্কে একটু বলা থাকে। তো আমরা সেখান থেকে শুরু থেকেই একদম আলোচনাটা করতে করতে যাই। রাস্কিন বন্ড 1934, মানে 1934 সালে ওনার জন্ম, ইজ ওয়াইডলি রেড, মাইন্ড ইট, নট রিড, এটার উচ্চারণ কিন্তু রেড। রাস্কিন বন্ড ইজ এ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ। রাস্কিন বন্ড একজন ভারতীয় অরিজিন, মানে ভারতীয় ন্যাশনালিটি, ইন্ডিয়ান ন্যাশনালিটির একজন ব্যক্তি, যিনি ইংরাজিতে লেখেন এবং তার লেখা প্রচুর পরিমাণে লোকজন পড়ে। ইজ আ ওয়াইডলি রেড রাইটার, মানে এমন একজন লেখক যার লেখা অনেকে পড়ে। দ্য সেটিং ফর মোস্ট অফ হিজ স্টোরিজ আর দ্য হিলস অফ দ্য হিমালয়াস। তার গল্পের যে পটভূমি সেটা অধিকাংশ ক্ষেত্রেই হিমালয়ের বিভিন্ন পাহাড়ে তার গল্পের পটভূমিগুলো আছে। অ্যামং হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দ্য রুম অন দ্য রুফ, দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স। তো ওর উল্লেখযোগ্য, নোটেবল এই কথাটার মানে হলো উল্লেখযোগ্য যে কাজগুলো, তার মধ্যে 3টের নাম এখানে আছে। দ্য রুম অন দ্য রুফ, এটা হলো
বন্ডের লেখা প্রথম উপন্যাস, যেটা একটু আগেই বলছিলাম না যে অ্যাট দ্য এজ অফ 17 তিনি একটা উপন্যাস লিখেছিলেন, সেটা হচ্ছে এই উপন্যাসটা, দ্য রুম অন দ্য রুফ। এটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল একটা নোবেল, মানে নিজের জীবন থেকে অনেক ঘটনা নিয়ে উনি এই নভেলটা লিখেছিলেন। এছাড়া ছিল আছে দ্য অ্যাংরি রিভার, রেন ইন দ্য মাউন্টেন্স, এগুলো। দ্য আইজ হ্যাবিট, এই যে শর্ট স্টোরিটা যেটা আমরা পড়ব, এটা কিসের ওপর, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য শর্ট স্টোরি, সেইটা সম্পর্কে এখানে ছোট্ট করে একটা প্যারাগ্রাফ দেওয়া আছে, যেটাতে বলা হচ্ছে কি আছে। ইন দিস স্টোরি বন্ড exploits the situational irony that originates between two people who meet by chance in railway compartment। মানে বাংলা করলে এরকম দাঁড়ায়, ইন দিস স্টোরি, এই গল্পটাতে, বন্ড মানে রাস্কিন বন্ড এক্সপ্লয়েটস, এক্সপ্লয়েটের একটা মানে আমরা জানি হচ্ছে কারুর দুর্বলতার সুযোগ নিয়ে তাকে শোষণ করা, কিন্তু এখানে এক্সপ্লয়েটের মানে তা নয়। এখানে এক্সপ্লয়েট শব্দটির মানে হলো টু ইউটিলাইজ, মানে ভালোভাবে কাজে লাগানো। কাকে তিনি ভালোভাবে কাজে লাগিয়েছেন? দ্য সিচুয়েশনাল আয়রনি। আমি আসছি সিচুয়েশনাল আয়রনির ব্যাপারটাতে, আমি পরে আসছি। আগে সেন্টেন্সটার পুরো মানেটা আমরা কি হচ্ছে একটু দেখে নিই। দ্যাট অরিজিনেটস, অরিজিন মানে উৎস, অরিজিনেট মানে উৎপন্ন হওয়া, তৈরি হওয়া, যেটা তৈরি হচ্ছে বিটুইন টু পিপল, দুটো ব্যক্তির মধ্যে, হু মিট বাই চান্স, যারা বাই চান্স ঘটনাচক্রে পরস্পরের সঙ্গে যাদের সাক্ষাৎ হচ্ছে, ইন রেলওয়ে কম্পার্টমেন্ট, একটা ট্রেনের কামরার মধ্যে ঘটনাচক্রে যাদের দেখা হচ্ছে, সেই যে সাক্ষাৎ দুটো মানুষের, সেই সাক্ষাতের উপর ভিত্তি করে একটা সিচুয়েশনাল আয়রনি তৈরি হচ্ছে, সেইটাকে তিনি ইউটিলাইজ করেছেন, করে এই গল্পটা রচনা করেছেন। আমি আসব সিচুয়েশনাল আয়রনির ব্যাপারে, তার আগে আমরা বাকি আরেকটা সেন্টেন্স এখানে স্টোরি সম্পর্কে কি বলছে সেটা দেখে নিই, কেমন? দ্য ইয়ং ম্যান অ্যান্ড দ্য গার্ল আর unaware of their individual blindness and converse with each other from the conviction that both of them can see. The young man and the girl, এখানে এসে আমরা বুঝতে পেরে গেলাম যে গল্পের যারা মুখ্য চরিত্র, the main characters of the story, তারা হচ্ছে একজন young man and a girl, আর unaware, যারা সচেতন নয়, মানে জানে না বলা ভালো এখানে, of their individual blindness, individual মানে ব্যক্তির, একজন ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল কথাটার আরেকটা মানে হচ্ছে পার্সন, ইন্ডিভিজুয়াল ব্লাইন্ডনেস মানে প্রত্যেকটা মানুষের অন্ধত্ব, মানে দুটো মানুষ, আ ইয়াং ম্যান অ্যান্ড আ ইয়াং লেডি, এরা দুজনেই ব্লাইন্ড, কিন্তু কেউ কারুর ব্লাইন্ডনেস সম্পর্কে জানে না। অ্যান্ড কনভার্স উইথ ইচ আদার, এবং তারা পরস্পরের মধ্যে কথোপকথন চালাচ্ছে, কথাবার্তা বলছে, ফ্রম দ্য কনভিকশন, কনভিকশন মানে হচ্ছে একটা দৃঢ় ধারণা, ফার্মলি হেল্ড বিলিফ, দৃঢ় ধারণা, কি ধারণা? দ্যাট বোথ অফ দেম ক্যান সি, যে তারা নাকি মানে দুজনেই নাকি চোখে দেখে, সেইটা দুজন সম্পর্কে দুজনের একটা ধারণা হচ্ছে, একটা দৃঢ় ধারণা, সেইটার ওপর ভিত্তি করে তারা পরস্পরের সঙ্গে কথা বলছে। এখন সিচুয়েশনাল আয়রনির ব্যাপারটাতে আসি। তার আগে যেটাতে আসতে হবে সেটা হচ্ছে আয়রনি। হোয়াট ইজ আয়রনি? আয়রনি কথাটার মানে হচ্ছে এমন একটা পরিস্থিতি বা এমন একটা বক্তব্য, যেটাতে যে বক্তব্যের মাধ্যমে বা যে পরিস্থিতিতে যে জিনিসটাকে এক্সপেক্ট করা হচ্ছে, আশা করা হচ্ছে, আদতে দেখা যাচ্ছে তার ঠিক উল্টো কোনো একটা ঘটনা ঘটছে।
একটু পরিষ্কার করে বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমরা অনেক সময় বন্ধুবান্ধবদের মধ্যে মজা করি না, মজা করে কীরকমভাবে সিচুয়েশনাল মানে আয়রনিটা কীরকম হয়, মানে ধরা যাক মজা করে আমরা অনেক সময় এটাকে ভার্বাল আয়রনি বলা হয় অ্যাকচুয়ালি। মানে একটা লোক ধরা যাক খুব রোগা, কেমন রোগা সোগা একজন কোনো ব্যক্তি, অনেক সময় মজা করে বা ঠাট্টা করে তাকে অনেক সময় বলা হয় না যে বাবা তুমি তো দেখছি ভীষণ মোটা। এই যে কথাটা বলা হলো, বা একটা লোক একটু বেটে খাটো, তাকে অনেক সময় বলা হয় না যে তুমি তো খুব লম্বা। এই যে ঠাট্টা করে বলা হয়, জিনিসটা ঠিক বেঠিক আমি সেটার মধ্যে যাচ্ছি না, হয়তো মানুষকে ওইভাবে মানুষের চেহারা নিয়ে ঠাট্টা করা ঠিক নয়, কিন্তু অনেক সময় তো করা হয়। এবার আমি জাস্ট এটাকে এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্য বলছি। তো এই যে বলাটা হলো, মানে যা বলা হলো কিন্তু আদতে বোঝানো হলো কিন্তু একটা এক্স্যাক্টলি উল্টো জিনিস, একটা অপোজিট জিনিস বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আয়রনি। এবার আয়রনিটা না মোটামুটি 3 ধরনের আয়রনি হয়। একটা হচ্ছে ভার্বাল আয়রনি, যে উদাহরণটা আমি দিলাম এটা হলো ভার্বাল আয়রনি, মানে কথাবার্তার মাধ্যমে ডায়লগের মাধ্যমে যে আয়রনিক্যাল পরিস্থিতিটা তৈরি হয় সেটা হচ্ছে ভার্বাল আয়রনি। একটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি, যেটা আমাদের এই গল্পের ক্ষেত্রে আসছে। সেটা কি না, ঘটনা প্রবাহটা যেমন এমন হচ্ছে, দ্য কোর্স অফ অ্যাকশনটা এমন যে তার ফলে যে জিনিসটা এক্সপেক্ট করছে সেই ঘটনার সঙ্গে যুক্ত মানুষেরা, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে একদম অপোজিট কোনো একটা ঘটনা ঘটছে। এই যে পরিস্থিতির ওপর ভিত্তি করে বা ঘটনা প্রবাহের ওপরে ভিত্তি করে এই যে একটা আয়রনি তৈরি হওয়া, এটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি। আরেকটা হচ্ছে ড্রামাটিক আয়রনি, সেটা আরও বেশি বড় সড়ো ধরনের একটা জিনিস। সেখানে গ্রুপ অফ পিপল ইনভলভ থাকে, এক শ্রেণীর মানুষ না জেনে একটা জিনিস বলতে থাকে, আর এক শ্রেণীর মানুষ সেইটা সম্পর্কে অ্যাওয়্যার থাকে, এবং একটা আয়রনিক্যাল কন্ডিশন তৈরি হয় বা একটা আয়রনি তৈরি হয়। সেটা অন্য আর একটা জিনিস, সেটা সাধারণত ড্রামাটিক আয়রনি সাধারণত নাটকের মধ্যেই বেশি দেখা যায়। তো এই যে সিচুয়েশনাল আয়রনি, সেটা এখানে তৈরি হয়েছে, মানে পরিস্থিতির ফলে উদ্ভূত একটা আয়রনি, সেটাই গল্পের মধ্যে আমরা দেখছি। এবার আমরা সরাসরি গল্পটার মধ্যে আসি। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. রোহানা পর্যন্ত ট্রেন কম্পার্টমেন্টে আমি একাই ছিলাম। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাইসেলফ, মানে আমি একা ছিলাম রোহানা পর্যন্ত। ট্রেন কম্পার্টমেন্টটা আমার নিজের কাছে ছিল, মানে আমি একা ছিলাম আপ টু রোহানা পর্যন্ত। দেন আ গার্ল গট ইন, তারপর একটা মেয়ে ট্রেনে উঠল। দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. The couple, মানে যে কাপলটি, মানে স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে কাপল বলা হয়। দ্য কাপল হু স হার অফ, যারা তাকে বিদায় জানাতে এসেছিল। স অফ অ্যাকচুয়ালি ফ্রেজাল ভাবটা হচ্ছে স অফ, প্রেজেন্ট ফর্ম সি অফ, মানে বিদায় জানানো, এখানে তার পাস্ট ফর্মে গেছে স অফ। দ্য কাপল হু স হার অফ, যারা তাকে বিদায় জানাতে এসেছিল, ওয়্যার প্রবাবলি, সম্ভবত। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইজ নট কনফার্ম অ্যাবাউট দ্য ফ্যাক্ট, সেই জন্য উনি প্রবাবলি বলেছেন, পারহ্যাপস, সম্ভবত। হার প্যারেন্টস, মানে ওই মেয়েটি যে ট্রেনে উঠেছে তার সম্পর্কে বলা হচ্ছে, তার বাবা মা। দে সিমড ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট, তারা মেয়েটির স্বাচ্ছন্দ্য সম্পর্কে খুব চিন্তিত, খুব দুশ্চিন্তাগ্রস্ত। অ্যাংশিয়াস ইজ, দে আর ভেরি অ্যাংশিয়াস অ্যাবাউট হার কমফোর্ট।
অ্যান্ড দ্য ওম্যান, এবং ওই কাপলের মধ্যে যিনি মহিলা, মানে সম্ভবত মেয়েটির মা, গেভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশনস, একদম খুব খুঁটিনাটি নির্দেশ দিয়ে দিচ্ছেন মেয়েটিকে। ইনস্ট্রাকশন মানে নির্দেশ, নির্দেশ দিচ্ছেন অ্যাজ টু ওয়্যার টু কিপ হার থিংস, কোথায় সে তার জিনিসপত্র রাখবে, ওয়েন নট টু লিন আউট অফ উইন্ডোজ, কখন কখন সে জানলা দিয়ে বাইরের দিকে ঝুঁকবে না। টু লিন মানে ঝুঁকে যাওয়া, টু লিন, নট টু লিন আউট অফ উইন্ডোজ, জানলা দিয়ে কখন বাইরে ঝুঁকবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স, স্ট্রেঞ্জার মানে আননোন পার্সন, অপরিচিত ব্যক্তি, অপরিচিত ব্যক্তিদের সঙ্গে কথা বলাটা সে কীভাবে এড়িয়ে যাবে, টু অ্যাভয়েড, এড়িয়ে যাওয়া, কীভাবে তাদের সাথে কথা বলাটা সে এড়িয়ে যাবে। এই প্রসঙ্গে এই জায়গাটাতে একটা কথা বলি। গল্পটা শুরু হচ্ছে আই, এই পার্সোনাল প্রোনাউনটা দিয়ে, মানে আমি। এখন অনেক সময় স্টুডেন্টদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়, তাহলে এই আইটা কি রাস্কিন বন্ড? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে না, শুধু না নয়, একদম না। এই আই হচ্ছে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, গল্পের যিনি কথক। নট নেসেসারি যে সেই কথক যে আর লেখক যে তাকে এক হতে হবে। লেখক তিনি তার ব্যক্তিগত সত্তার বাইরে এসে গল্পটা লিখছেন। এখানে আই যে সে গল্পের চরিত্র। দ্য রাইটার অফ দ্য স্টোরি ইজ নট আ ক্যারেক্টার ইন দ্য স্টোরি, মানে লেখক কিন্তু গল্পের চরিত্র নন। লেখক বাস্তবের মাটিতে দাঁড়িয়ে থাকা একজন মানুষ, আর গল্প স্টোরি স্টোরি, সেখানে যিনি ক্যারেক্টার, এবং সেখানে আই এই পার্সোনাল প্রোনাউন ইউজ করে যখন গল্পটা চলছে, তখন আমরা ধরে নেব এই আইটা হলো দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি বা গল্পের কথক। কেমন? এই কনফিউশনটা যেন না থাকে। কখনো খাতায় আই বলতে গিয়ে কখনো দ্য অথর অফ দ্য স্টোরি বা দ্য রাইটার অফ দ্য স্টোরি, এইটা যেন কখনো ভুল করে লিখবে না, সবসময় লিখবে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি। ক্লিয়ার? এবার আমরা আসি তার পরের অংশটাতে। দে কল্ড দেয়ার গুড বাইজ অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন। দে বলতে ওই কাপলের কথা বলা হচ্ছে যারা মেয়েটিকে সি অফ করতে এসেছিল। দে কল্ড দেয়ার গুড বাইজ, তারা তাদের বিদায় জানালো। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, তারপর ট্রেনটা স্টেশনের বাইরে চললো, মানে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে, স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। As I was totally blind at the time, my eyes sensitive only to light and darkness, I was unable to tell what the girl looked like. But I knew she wore slippers from the way they slapped against her heels. As I was totally blind at the time, যেহেতু আমি সেই সময় একেবারেই অন্ধ ছিলাম, পুরোপুরি অন্ধ ছিলাম, এর মানে উনি যে সময়ে গল্পটার যে সময়ের ঘটনার কথা দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি বলছেন, সেই সময় ন্যারেটর অফ দ্য স্টোরি বলছেন যে তিনি পুরোপুরি অন্ধ ছিলেন। তার মানে কোনো একটা সময় ছিল ওর জীবনে যে সময়টাতে উনি পুরোপুরি অন্ধ ছিলেন না। কি বলছেন উনি তারপরে? যে মাই আইজ সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, চোখের যতটুকু সংবেদনশীলতা আছে, সেন্সিটিভিটি যতটুকু আছে, যতটুকু সংবেদনশীলতা চোখের আছে, সেটা হলো শুধুমাত্র অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, আলো আর আঁধারের প্রতি, মানে আলো এবং অন্ধকারের প্রতি। মানে উনি চোখে কিছু দেখতে পান না, কিন্তু চোখের সামনে বা যেখানটায় উনি আছেন সেখানে আলো জ্বললে উনি বুঝতে পারেন যে সেখানে আলো জ্বলেছে, অন্ধকার হলে বুঝতে পারেন সেখানে অন্ধকার হয়েছে। এইটুকুই, ব্যাস, এইটুকুই উনি পারেন, আর কিছু পারেন না। I was unable to tell what the girl looked like. উনি সেই কারণে বলছেন আই ওয়াজ আনএবল, আমি অসমর্থ ছিলাম, মানে আমি পারতাম না টু টেল, বলতে হোয়াট দ্য গার্ল লুক লাইক, মেয়েটিকে কেমন দেখতে ছিল। সেই জন্য আমি মেয়েটিকে কেমন দেখতে ছিল সেটা বলতে পারি না, পারতাম না। বাট আই নিউ শি ওর স্লিপার্স, কিন্তু আমি জানি যে সে চপ্পল পরেছিল বা চটি জুতো পরেছিল।
ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট হার হিলস, কারণ ওই জুতোটা পরে মেয়েটি যখন হাঁটছিল তখন জুতোটা তার পায়ের গোড়ালিতে হিলের সাথে লেগে একরকম আওয়াজ হচ্ছিল, সেটাকে উনি স্ল্যাপ বলছেন। স্ল্যাপ মানে চড়, কিন্তু এখানে চড় নয়, এখানে ওই পায়ের সাথে জুতোটা লাগার ফলে যে ওই এক ধরনের যে আওয়াজ হচ্ছিল, চটাস চটাস করে এক ধরনের যে আওয়াজ হচ্ছিল, সেই আওয়াজটা থেকেই দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি বলছেন যে আমি জানি, দেখতে দেখতে পাচ্ছি না সবই ঠিক, কিন্তু আমি জানি যে মেয়েটি চপ্পল পরেছিল। It would take me some time to discover something about her looks, and perhaps I never would. তারপর উনি বলছেন ইট উড টেক মি সাম টাইম, যে আমার হয়তো খানিকক্ষণ সময় লাগবে টু ডিসকভার, এটা আবিষ্কার করতে, সামথিং অ্যাবাউট হার লুকস, মেয়েটির কেমন দেখতে সেটা সম্পর্কে কিছু আবিষ্কার করতে আমার হয়তো একটুখানি সময় লাগবে। তার কারণ যে চোখে দেখতে পায় না, সে যখন এমন কোনো ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করছে যে ইনফরমেশনটা গ্যাদার করতে চোখটা ভীষণ প্রয়োজন, তখন তার কাছে সেই ইনফরমেশনটা গ্যাদার করাটা অনেকটা ডিসকভারির মতনই, আবিষ্কার করার মতনই। যদি তিনি চোখে দেখতেন, তার কাছে মেয়েটাকে কেমন দেখতে সেইটা জানাটা, সেই ইনফরমেশনটা গ্যাদার করাটা মোটেই ডিসকভারি হতো না। কেমন মানে মেয়েটিকে কেমন দেখতে সেটা আবিষ্কার করার কথা উনি এই কারণেই বলছেন, তার কারণ সেই ইনফরমেশন পর্যন্ত পৌঁছানোর জন্য ওনাকে অনেকগুলো হার্ডেল অতিক্রম করতে হবে, অনেকগুলো বাধা, অনেকগুলো সমস্যাকে অতিক্রম করে গিয়ে ওই ইনফরমেশন পেতে হবে, সেই জন্য উনি এটাকে ডিসকভারি বলছেন। অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, এবং সম্ভবত আমি কখনো পারবও না, মানে উনি নিজে শিওর নন যে উনি মেয়েটাকে কেমন দেখতে সেটা সম্পর্কে সত্যি সত্যিই আদৌ কোনো ইনফরমেশন জোগাড় করতে পারবেন কিনা বা বুঝতে পারবেন কিনা। বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস, কিন্তু আমি তার কণ্ঠস্বরটাকে পছন্দ করেছিলাম, আমার ভালো লেগেছিল কণ্ঠস্বরটা। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এমনকি তার ওই চপ্পলের আওয়াজ বা চটির আওয়াজও আমার পছন্দ হয়েছিল। এই যে স্টেটমেন্টটা পার্টিকুলার, যে এই যে স্টেটমেন্টটা দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দিচ্ছেন এখানটাতে, যে বাট আই লাইক দ্য সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ হার স্লিপার্স, এইটা একটা হিন্ট দেয় দ্য ন্যারেটর অফ দ্য স্টোরির ক্যারেক্টার সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে। যদি কখনো এরকম কোনো কোশ্চেন আমাদেরকে ফেস করতে হয় এক্সামে, যেখানে আমাদেরকে ক্যারেক্টার সম্পর্কে লিখতে হচ্ছে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরির, তাহলে কিন্তু এই লাইনটা আমাদের সেক্ষেত্রে ভীষণ ইম্পর্ট্যান্ট হবে আনসারের ক্ষেত্রে। এই লাইনটা এটাই বোঝায় যে মানুষটা আদতে ভীষণ রোমান্টিক। এরপরে কি হচ্ছে, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেরা পর্যন্ত যাচ্ছেন, দেরা মানে দেরাদুন আর কি, দেরা পর্যন্ত যাচ্ছেন। I must have been sitting in a dark corner because my voice startled her. The narrator of the story বলছেন যে I must have been sitting in a dark corner, আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার কোণায় বসেছিলাম। বিকজ, কারণ মাই ভয়েস, আমার কণ্ঠস্বর, startled her, তাকে চমকে দিয়েছে। স্টার্টল মানে চমকে দেওয়া, startled her মানে আমার কণ্ঠস্বরে চমকে উঠেছে, তার মানে আমি নিশ্চয়ই কোনো একটা অন্ধকার জায়গায় বসেছিলাম, সে আমাকে দেখতে পায়নি, আর আমার এই হঠাৎ করে বলে ওটা কথাগুলো শুনে সে আঁতকে উঠেছে, চমকে উঠেছে। She gave a little exclamation and said, I didn't know anyone else was here. She gave a little exclamation. Exclamation মানে something you say suddenly because of surprise, fear, pleasure, etc. মানে হঠাৎ করে কেউ একজন কিছু বলছে, বিস্মিত হয়ে গিয়ে, ভয় পেয়ে, ভালো লেগে কিছু একটা বলছে, মানে সে আবেগ প্রকাশ করছে, সেটাকেই এক্সক্লামেশন বলা হয়। এখানে এক্সক্লামেশনের মানে হচ্ছে ও তো স্টার্টলড হয়েছে, আগেই
বলা হয়েছে, মানে চমকে উঠেছে, মানে ও একটু আঁতকে উঠে একটা মুখ দিয়ে একটা আওয়াজ বেরিয়েছে। সেইটাকেই লেখক বলছেন, নট লেখক, সেটাকেই ন্যারেটর অফ দ্য স্টোরি বলছেন যে শি গেভ আ লিটল এক্সক্লামেশন অ্যান্ড সেড, এবং তারপর সে বলল, আই ডিডন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হিয়ার, আমি তো জানতাম না যে এখানে আর কেউ আছে। ওয়েল, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এই পার্টিকুলার প্যারাগ্রাফটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এখান থেকে অনেকগুলি প্রশ্ন হয়। কি বিষয়টা কি হচ্ছে, বাংলাটা কি মানে করলে কি দাঁড়ায় দেখো। ওয়েল মানে ঠিক আছে, বেশ, আচ্ছা। It often happens that people with good eyesight fail to see what is right in front of them. মাঝে সাঝে এরকম হয়, it often happens that people with good eyesight, যে সমস্ত লোকেরা ভালো চোখে দেখে, গুড আইসাইট যাদের আছে, ভালো দৃষ্টিশক্তি যাদের আছে, ফেল টু সি, দেখতে ব্যর্থ হয়, ফেল করে, দেখতে ব্যর্থ হয়, হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, ঠিক তাদের চোখের সামনে যে জিনিসটা আছে, রাইট ইন ফ্রন্ট অফ দেম, ঠিক চোখের সামনে যে জিনিসটা আছে সেইটা অনেক সময়ই ভালো দৃষ্টিশক্তির মানুষরা সেটাকে দেখতে পায় না। কারণটা কি? দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি কারণ বলছেন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন, আই সাপোজ মানে আমার মনে হয় যে তাদের অনেক কিছু নেওয়ার আছে, মানে অনেক কিছু তাদের ইন্দ্রিয় দিয়ে অনেক কিছু গ্রহণ করার আছে, তারা দেখছে, তারা শুনছে, তারা তাদের অন্যান্য বাকি ইন্দ্রিয়গুলো দিয়ে অনেক কিছু নেওয়ার, ইনফরমেশন গ্যাদার করার সুযোগ তাদের আছে। সেই জন্য উনি বলছেন যে আই সাপোজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন, whereas people who cannot see or see very little have to take in only the essentials, whatever registers most tellingly on their remaining senses. Whereas অপরপক্ষে people who cannot see, সেই সমস্ত লোকেরা যারা চোখে দেখে না, or see very little, অথবা খুব সামান্য চোখে দেখতে পায়, have to take in only the essentials, তাদেরকে শুধুমাত্র প্রয়োজনীয়, এসেনশিয়ালস মানে ইম্পর্ট্যান্ট ইনফরমেশনটুকুই তাদেরকে সংগ্রহ করতে হয়, হ্যাভ টু টেক ইন, নিতে হয়। হোয়াট এভার, সেই এসেনশিয়ালটা কি না, হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দ্য রিমেনিং সেন্সেস। রিমেনিং সেন্সেস থেকে আমরা অর্থটা দেখতে শুরু করি, বাংলা মানেটা। রিমেনিং সেন্সেস বলতে অবশিষ্ট ইন্দ্রিয়গুলি। কেন অবশিষ্ট ইন্দ্রিয় বলা হচ্ছে? তার কারণ তারা চোখে দেখে না, তাহলে চোখ ইন্দ্রিয়টা তাদের বাদ গেল। বাকি যে চারটে, তাদের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে বাকি যে চারটে ইন্দ্রিয় তাদের থাকলো, সেটাকেই উনি রিমেনিং সেন্সেস বলছেন। সেই রিমেনিং সেন্সেসের কাছে হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি, এটার মানে হচ্ছে স্পষ্টত, সিগনিফিকেন্টলি, মানে, আর রেজিস্টার মানে টু গেট রেকর্ডেড, মানে ধরা পড়ছে। তাদের অবশিষ্ট ইন্দ্রিয়গুলোর কাছে যে ইনফরমেশানগুলো ভীষণ স্পষ্টভাবে ধরা পড়ছে, শুধুমাত্র সেটুকু অংশই তাদের কাছে এসেনশিয়াল, এবং তারা সেইটুকু অংশই খুব ভালো করে গ্রহণ করে। তাদের অনেক কিছু আর কি নেওয়ার আছে সেরকমটা নয়। I didn't see you either, I said, but I heard you come in. আমি বললাম I didn't see you either, আমি বললাম আমিও, মানে ন্যারেটর অফ দ্য স্টোরি বলছেন যে I didn't see you either, আমিও আপনাকে দেখিনি, but I heard you come in, কিন্তু আমি শুনেছি আপনি ভেতরে এসেছেন। I wondered if I would be able to prevent her from discovering that I was blind. আমি একটু বিস্মিত হয়েছিলাম, ন্যারেটর অফ দ্য স্টোরি বলছেন I wondered, আমি একটু বিস্মিত হয়ে ভাবছিলাম, if I
উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং, যে আমি কোনোভাবে তাকে আটকাতে পারবো কিনা, প্রিভেন্ট করতে পারবো কিনা ফ্রম ডিসকভারিং, এটা আবিষ্কার করা থেকে, দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, মানে আমি যে অন্ধ সেটা আবিষ্কার করা থেকে আমি তাকে কোনোভাবে আটকাতে পারবো কিনা। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। প্রোভাইডেড মানে এটা একটু লিগাল টার্ম, প্রোভাইডেড মানে শর্ত সাপেক্ষে, মানে অন কন্ডিশন, মানে এটা শর্ত সাপেক্ষে। কি সেই শর্তটা? বা ইফ, এখানে প্রোভাইডেড মানে তুমি ইফও ধরতে পারো। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, মানে ইফ আই কিপ টু মাই সিট, যদি আমি আমার সিটেই থাকি, মানে আমার আসনেই বসে থাকি, আই থট, আমি ভেবেছিলাম যে ইট শুড বি টু ডিফিকাল্ট, তাহলে এটা খুব কঠিন হবে না। কোনটা কঠিন হবে না? টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং মাই ব্লাইন্ডনেস, মানে তাকে আমার অন্ধত্বটাকে, আমি যে অন্ধ সেটা তাকে টের পেতে দেবো না, এই ব্যাপারটা খুব একটা কঠিন হবে না। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট শাহরানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। মেয়েটি বলল যে আমি শাহরানপুরে নামবো, আই এম গেটিং অফ অ্যাট শাহরানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আমার আন্ট মানে এটা মাসি পিসি যেই হোক, কাকিমা জেঠিমা যা খুশি হতে পারে, আন্টের তো অনেক রকমের মানে হয় তোমরা জানো। তো মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার ধরে নিচ্ছি আমার মাসিমা, আমার মাসিমার সঙ্গে আমার সেখানে দেখা হবে। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, আই রিপ্লাইড। আই বলতে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি তখন উত্তরে বলছেন, দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে আমাদের বেশি পরিচিত না হওয়াই ভালো। ফ্যামিলিয়ার মানে মানে পরিচিত হয়ে যাওয়া, মানে অভ্যস্ত হয়ে যাওয়া, পরিচিত বেশি না হওয়াটাই ভালো। কেন? আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিচার্স, আন্টরা সাধারণত ভীষণ ফর্মিডেবল এক ধরনের প্রাণী। ফর্মিডেবল মানে মানে ভীতিপ্রদ, ইন্সপায়ারিং ফিয়ার, ভীতিপ্রদ প্রাণী। এই লাইনটা থেকে অনেকগুলো প্রশ্ন হয় যে আন্ট সম্পর্কে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরির মত কী ছিল, বা কেন উনি বলেছিলেন যে ওনাদের পরস্পরের মধ্যে বেশি ফ্যামিলিয়ার না হওয়াই ভালো। হোয়ার আর ইউ গোয়িং, শি আস্কড, মেয়েটি তখন জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় যাচ্ছেন? টু দেরা অ্যান্ড দেন টু মুসৌরি। টু দেরা, প্রথমে দেরাদুন, অ্যান্ড দেন টু মুসৌরি, তারপর সেখান থেকে মুসৌরি। এখানে একটা কথা বলি, এই মুসৌরি স্পেলিংটা একটু ভালো করে খেয়াল করে রাখবে, কারণ এই স্পেলিংটা ভীষণ, মানে দেখা যায় যে স্টুডেন্টরা ভীষণ ভুল করে এই মুসৌরি স্পেলিংটা, সেই মুসৌরি স্পেলিংটা খুব ভালো করে খেয়াল করবে, এটা যেন ভুল না হয়। ও হাউ লাকি ইউ আর, ও আপনি ভীষণ সৌভাগ্যবান। আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আই উইশ মানে আমার ইচ্ছা, আই ওয়্যার গোয়িং টু মুসৌরি। এখানে এই যে আই ওয়্যার লেখা হচ্ছে, এটার কারণ হচ্ছে ধরে নেওয়া হচ্ছে, মানে কল্পনা করা হচ্ছে, সেই জন্য এইরকম একটু কনস্ট্রাকশন হয়। হ্যাঁ, এটা কখনো গ্রামাটিক্যাল কোনো আলোচনাতে সুযোগ হলে আমরা আলোচনা করব। আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি, আমার ইচ্ছা যদি আমিও মুসৌরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস, আমার পাহাড় ভীষণ ভাল লাগে, স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবরের পাহাড়। ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, আই সেড, কলিং অন মাই মেমোরিজ। আমার স্মৃতি থেকে আমি বললাম, স্মৃতি থেকে মনে করে বললাম, ইয়েস দিস ইজ দ্য বেস্ট টাইম, হ্যাঁ এটাই সব থেকে ভালো সময়। মানে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি, মেয়েটার যে মত অক্টোবর মাসের সম্পর্কে, মেয়েটা যে পাহাড় সম্পর্কে যে কথাটা বলছে, যে অক্টোবর মাসে যেটা মেয়েটি পছন্দ করে, উনি সেটাকে সাপোর্ট করছেন। আর এই যে লাইনটা কলিং অন মাই মেমোরিজ, মানে এইটা বোঝাচ্ছে যে ন্যারেটর অফ দ্য স্টোরি এখন ব্লাইন্ড হলেও তিনি আজন্ম অন্ধ নন, মানে তিনি বরাবরই অন্ধ এরকমটা নয়, মানে উনি কোনো একটা সময় চোখে দেখতেন, সেই জন্যই তো উনি স্মৃতি থেকে বলতে পারছেন, মানে ওনার স্মৃতিতে আছে যে অক্টোবর মাসে পাহাড় খুব সুন্দর থাকে, সেই জন্যই উনি বলছেন। এবং তারপরে উনি আরও যে কথাগুলো বলবেন সেইটা থেকে আরও ব্যাপারটা পরিষ্কার হবে। উনি তারপরে বলছেন, দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস
the sun is delicious, and at night you can sit in front of a log fire and drink a little brandy. উনি বর্ণনা দিচ্ছেন ওই সময় মানে অক্টোবর মাসের পাহাড় সম্পর্কে। কি হয় অক্টোবর মাসে? দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, বুনো ডালিয়াতে পাহাড়টা ভরে থাকে, ঢেকে থাকে। দ্য সান ইজ ডেলিশিয়াস, ডেলিশিয়াস কথাটার মানে হচ্ছে টেস্টি, সুস্বাদু। সূর্য তো সুস্বাদু হওয়ার কোনো ব্যাপার নেই, মানে খুব প্লেজেন্ট, সূর্য খুব মনোরম থাকে। অ্যান্ড অ্যাট নাইট, রাতে, ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ আ লক ফায়ার, তুমি লক ফায়ার মানে হচ্ছে কাঠের ছোটো ছোটো টুকরো দিয়ে বানানো একটা আগুন, যেটাকে লক ফায়ার বলা হয়। সেই লক ফায়ারের সামনে তুমি বসতে পারো অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি, তারপর খানিকটা ব্র্যান্ডি খেতে পারো। একটু রোমান্টিক মানুষ আর কি, যেটা প্রথমে বলেছিলাম, এবং সেটাও একটা সময় নিজেও স্বীকার করবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড। মোস্ট অফ দ্য ট্যুরিস্টস হ্যাভ গন, অধিকাংশ পর্যটকেরা তখন ফিরে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, রাস্তাঘাট একদম শান্ত, অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড, একদম শুনশান প্রায়, মানে লোকজন কোথাও নেই। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, অক্টোবরটা সত্যি সবথেকে ভালো সময়। এখন এখান থেকে প্রশ্ন হয়, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, এইটাকে কোট করে একটা প্রশ্ন জিজ্ঞেস করা হয় অনেক সময় হায়ার সেকেন্ডারিতে, যে কেন অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। তখন উনি মানে ন্যারেটর অফ দ্য স্টোরি যে কথাগুলো বলেছেন, মানে যে বর্ণনাগুলো দিয়েছেন এর আগের লাইনগুলোতে, এই লাইনগুলোতে, সেইটা তখন নিজের ভাষায় ওখানে উল্লেখ করতে হবে আনসারটাতে। সেই জন্য টেক্সটটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, যে কথাটা আমি মাঝে মাঝেই বলি। শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি চুপচাপ ছিল একদম। আই ওয়ান্ডার্ড, আমি একটু বিস্মিত হয়ে ভাবছিলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার অর whether she thought me a romantic fool, মানে আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো কি মেয়েটাকে ভাবুক করে দিল, তাকে স্পর্শ করলো, মানে তাকে স্পর্শ করলো, হ্যাড টাচড হার মানে তাকে স্পর্শ করেছে, তাকে স্পর্শ করেছে মানে আমি যে কথাগুলো বলেছি সেই কথাগুলো কি মেয়েটাকেও ভাবুক বানিয়ে দিল, সেও কি ওই রকমই কোনো দৃশ্য কল্পনা করার চেষ্টা করছে। অর whether she thought me a romantic fool, নাকি সে আমাকে একটা রোমান্টিক বোকা ভাবছে, যে এই লোকটা একটু বেশি বেশি এই সমস্ত বাড়িয়ে বাড়িয়ে বলছে, এবার বেশি বেশি, এরকম কিছু কি। দেন আই মেড আ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করলাম। এই লাইনটাও ভীষণ ইম্পর্টেন্ট। দেন আই মেড আ মিস্টেক, এই লাইনটা তুলে অনেক সময় প্রশ্ন হয় যে কখন ন্যারেটর এই কথাটা বলেছেন। তখন কিন্তু এই কথাগুলো বলতে হবে যে এর আগে উনি পাহাড়ের বর্ণনা দিয়েছেন এবং তারপর উনি একটু কনফিউজড ছিলেন যে তার এই কথাগুলো কি মেয়েটাকে টাচ করেছিল নাকি মেয়েটা তাকে রোমান্টিক ফুল ভাবছিল। ঠিক সেই সময় তিনি এই মিস্টেকটা করেছিলেন, এবং তারপরে আবার তার পরের ঘটনাগুলো থেকেও এই সঙ্গে জিজ্ঞেস করা হয় যে এর পরে কী হয়েছিল, সত্যি সত্যি কি এটা ওনার পক্ষে মিস্টেক ছিল, বা কোনটাকে উনি মিস্টেক বলতে চেয়েছিলেন, সেগুলো আমরা দেখি এবার আস্তে আস্তে, যে ওনার মিস্টেক বলতে উনি কী, মানে কোনটাকে মিস্টেক বলছেন। দেন আই মেড এ মিস্টেক, কী সেই মিস্টেকটা? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে বাইরেটা কেমন দেখাচ্ছে। কেন এটাকে মিস্টেক বলছে? তার কারণ ও মানে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি যে চোখে দেখে না, সেটা তো সে তার সহযাত্রী দ্য ইয়াং লেডি তার কাছ থেকে লুকাতে চাইছে। এবার লুকাতে চাইছে, ও তো আগে জিজ্ঞেস করছে বাইরেটা কেমন দেখতে চাইছে, এবারে বাইরেটা কেমন দেখতে লাগছে সেটা যে চোখে দেখে সে অন্যকে কেন জিজ্ঞেস করবে, সে তো নিজেই চোখে দেখতে পায়, তাই না? সেই জন্যই ও এইটা বলেছে যে দেন আই মেড আ মিস্টেক। কী হচ্ছে তারপর? She seemed to find nothing strange in the question. এই প্রশ্নটার মধ্যে সে কিছু অদ্ভুত কোনো কিছু দেখেনি, মানে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত কিছু, অকওয়ার্ড কিছু সেই প্রশ্নের মধ্যে সে দেখেনি। তখন ন্যারেটর অফ দ্য স্টোরি কী ভাবছেন? হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুডন্ট সি, তাহলে কি মেয়েটা বুঝতে পারলো বা লক্ষ্য করেছে যে আমি আদৌ চোখে দেখি না, সেটা কি অলরেডি দেখে ফেলেছে? বাট আর নেক্সট কোশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার পরের প্রশ্নটাই আমার মনের ভিতরে এই যে সন্দেহ, ডাউট, সেটাকে দূর করে দিল। এই লাইনটা তুলেও প্রশ্ন হয় যে পরের কোশ্চেনটা কী ছিল যেটা ন্যারেটর অফ দ্য স্টোরির মন থেকে ডাউটটাকে দূর করেছিল। আর ডাউট, কোন ডাউটের কথা উনি বলেছেন? হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড। তখন মেয়েটি জিজ্ঞাসা করলো যে আপনি নিজেই কেন জানলা দিয়ে বাইরে এটা দেখছেন না? মানে
মেয়েটা ওকে সন্দেহ করেনি যে ও আদৌ চোখে দেখে না, এসব নিয়ে কোনো সন্দেহ করেনি বা বুঝতেও পারেনি। I moved easily along the berth and felt for the window ledge. আমি সহজভাবে বার্থ মানে যে ট্রেনে যে বসার এবং শোয়ার জায়গাটা থাকে, বসার আসনটা, সেটাকে বার্থ বলে, সেইটা ধরে এগিয়ে গেলাম। অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, এবং তারপর জানলার যে গ্রিলের মতন যে অংশটা, জানলার যে সেই অংশটাকে কোথায় আছে সেটা বোঝার চেষ্টা করলাম। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলা খোলাই ছিল। আই ফেসড ইট, আমি তার দিকে মুখ করে বসলাম। মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ মানে বাইরের যে দৃশ্যাবলী, দৃশ্যপট, সেইটা দেখার ভান করে, স্টাডি মানে পর্যবেক্ষণ করা, প্রিটেন্স মানে ভান, মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, বাইরের দৃশ্যাবলী পর্যবেক্ষণ করার ভান করে আমি জানলার দিকে মুখ করে বসলাম। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see telegraph posts flashing by. আমি শুনেছিলাম, I heard the panting of the engine. Panting মানে হাঁপানো, কুইক ব্রেথস, জোরে জোরে হাঁপানো, হাঁপানোর মতো যে আওয়াজ হচ্ছে ইঞ্জিন থেকে, সেটা শুনেছিলাম। The rumble of the wheels, চাকার ঘড়ঘড় আওয়াজ, সেটা শুনেছিলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর আমার মনের চোখে দেখেছিলাম, আই কুড সি, আমি দেখতে পেয়েছিলাম, টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, টেলিগ্রাফ পোস্টগুলো আস্তে আস্তে দ্রুত চোখের সামনে থেকে সরে যাচ্ছে। মানে এটা উনি আগে কখনো দেখেছেন, সেটাই তার প্রমাণ আরও একবার আমরা পেলাম যে উনি আগে চোখে দেখতে পেতেন। এইখানে এই যে ইন মাই মাইন্ডস আই, মানে এখান থেকেও একটা প্রশ্ন হয় যে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি ইন হিজ মাইন্ডস আই কী দেখেছিলেন? ওই এটাই দেখেছিলেন যে টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। এসএ কিউ টাইপ যে কোশ্চেনগুলো হয়, 1 নম্বরের কমপ্লিট সেন্টেন্সে উত্তর লিখতে হয় যেগুলোতে, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় এই প্রশ্নগুলো আসে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল? আমি একটু সাহস সঞ্চয় করে বললাম। ভেঞ্চার্ড মানে এখানে সাহস সঞ্চয় করে বলা। ডেয়ার টু ডু অর সে সামথিং, মানে সাহস অর্জন করে কিছু একটু করা বা বলা। তা উনি সাহস করে কি বললেন? হ্যাভ ইউ নোটিসড, যে আপনি কি লক্ষ্য করেছেন? দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, মানে গাছগুলোকে মনে হচ্ছে সরে সরে যাচ্ছে, আর মনে হচ্ছে আমরা যেন একটা জায়গাতেই স্থির হয়ে আছি। এই ভেঞ্চার কথাটা বলার কারণ হচ্ছে, এর আগে এমন একটা প্রশ্ন দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি করেছিলেন, যেটার ফলে উনি নিজে একটু কনফিউজড হয়ে গেছিলেন। আমার মনে হয়েছিল বোধহয় উনি কোনো একটা ভুল করে ফেললেন, একটা মিস্টেক করে ফেললেন। সেই জন্য ওই যে কনফিউশন থেকে সবে বাইরে বেরিয়েছেন, তো সেই জন্য আবার একটা প্রশ্ন করার আগে একটু মনের ভিতরে একটা ডাউট কাজ করছে যে প্রশ্নটা করলে সেটা প্রশ্নটা ঠিক প্রশ্ন করা হবে তো, মানে নিজের ব্লাইন্ডনেসটা ঢাকাটাই ওনার মুখ্য উদ্দেশ্য। সেই জন্য ওই ভেঞ্চার্ড কথাটা বলেছে, একটু সাহস সঞ্চয় করে নেন এই কথাটা বলছেন। মেয়েটি জবাবে কি বলছে? দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড, ডু সি এনি অ্যানিমালস? মেয়েটি তখন বলছে, এটা তো সবসময়ই হয়। ডু সি এনি অ্যানিমালস, আপনি কি কোনো প্রাণীদের দেখতে পাচ্ছেন? কোনো পশু টশু কিছু দেখতে পাচ্ছেন? নো, I answered quite confidently. Quite confidently মানে পুরোপুরি আত্মবিশ্বাসের সাথে, কোয়াইট মানে পুরো, কনফিডেন্টলি মানে আত্মবিশ্বাসের সাথে। I answered, আমি জবাব দিয়েছিলাম যে না। I knew that there were hardly any animals left in the forest near Dera. আমি জানতাম যে দেরার কাছে যে জঙ্গল বা বন, সেই অঞ্চলে, বনাঞ্চলে বা জঙ্গলে হার্ডলি এনি অ্যানিমেল লেফট, মানে কোনো প্রাণী আর সেভাবে নেই সেখানে, নেই বললেই চলে, কোনো আর প্রাণী নেই বললেই চলে। তো আজকের লেসনে আমরা এত দূর পর্যন্তই করব। পরের লেসনটাতে আমরা এই গল্পটাকে কমপ্লিট করব। আমরা দুটো পার্টে এটাকে পড়ব। আর শেষ করার আগে আমি আরেকটা কথা বলতে চাই,
সেটা হলো এই শর্ট স্টোরি থেকে দ্য আইস হ্যাবিট বা অন্য হায়ার সেকেন্ডারিতে আর যা আছে সেগুলোর ক্ষেত্রে, বিশেষ করে শর্ট স্টোরিগুলোর ক্ষেত্রে এত খুঁটিয়ে প্রশ্ন হয় যে অনেক সময় কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটেছে সেটা মনে রাখতে অনেক সময় স্টুডেন্টদের অসুবিধা হয়। সেজন্য তোমরা চেষ্টা করবে একটা জিনিস, একটা ট্রিক মনে রাখার একটা কৌশল, সেটা হচ্ছে গল্পটা পড়ার সময় খুব ভালো হয়, একটু সময় লাগে কাজটা করতে, কিন্তু একবার করে ফেলতে পারলে অনেক দিন মনে থাকে এবং ডিটেলে মনে থাকে। সেটা হলো গল্পটা পড়ার সময় তোমরা যদি একটু কল্পনা করার চেষ্টা করতে পারো যে ঘটনাগুলো কি ঘটছে, পরপর ঘটনাগুলোকে একটু যেন ওই ইন দ্য মাইন্ডস আই, মানে মনের চোখ দিয়ে তোমরা যদি ঘটনাগুলোকে একটু দেখার চেষ্টা করো, একটু কল্পনা করে নেওয়ার চেষ্টা করো ঘটনাগুলোকে, মানে অ্যাজ ইফ তোমরা কোনো সিনেমা দেখছো সেই রকমভাবে, তাহলে ঘটনাগুলো অনেক দিন পর্যন্ত পরপর মনে রাখতে সুবিধা হবে। একটু পড়ে নিয়ে নিজে মনে মনে একটু ভাবলে, একটু দেখার চেষ্টা করলে, একটু করলে, তারপরে গল্পটা পড়া যতদূর পড়া হয়েছে সেই পর্যন্ত পড়া হয়ে যাওয়ার পর নিজে বই বন্ধ করে রেখে ঘটনাক্রমটা পরপর মনে করার চেষ্টা করলে, সিনেমা দেখার মতন করে নিজের মনের চোখ দিয়ে একটু দেখার চেষ্টা করলে ঘটনাটা, তাহলে দেখবে যে গল্পটা ডিটেলে অনেক দিন পর্যন্ত তুমি মনে রাখতে পারবে। মানে গল্পটাকে তোমাকে জোর করে মনে রাখতে হবে না, খুব ইজিলি, খুব সহজেই তুমি গল্পটাকে মনে রাখতে পারবে। এটা একটা ট্রিক। তো আজকে এই পর্যন্তই থাকলো, আমরা পরের দিন পরের লেসনে বাকি অংশটুকু শেষ করব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই খুব ভালো থেকো, বাই।